আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। গত ১৬ বছর ধরে আমি বিভিন্ন ইনভেস্টরদেরকে দেখেছি খুব কাছ থেকে। এদের অনেকেই দ্রুত মানি মেক করতে যেয়ে পুঁজি হারিয়েছেন। আবার কাউকে দেখেছি খুব ডিসিপ্লিনড ওয়েতে অল্প করে তারা সম্পদ তৈরি করেছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাজার থেকে কিভাবে প্যাসিভ ইনকাম করা যায় এবং তার ৩ টা প্রফেশনাল মেথড যা অনায়াসে আপনার ইনকামের সংজ্ঞা বদলে দিবে। আজকের ভিডিওতে মূলত যারা একেবারেই নতুন শেয়ার মার্কেটে তাদের জন্য তো বটেই, যারা অলরেডি শেয়ার মার্কেটে দীর্ঘদিন ধরে আছেন তাদের জন্যেও। তো আমাদের সঙ্গেই থাকুন। এরপরে আমরা আলোচনা করব কিভাবে প্যাসিভ ইনকাম করা যায় বা বিকল্প আয়ের স্থায়ী পথ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখনকার সময়ে শুধুমাত্র একটি আয়ের উৎসের উপরে নির্ভর করলে আমাদের আসলে আর চলছে না। সেটা ব্যবসায় হোক অথবা চাকরি হোক। এর পাশাপাশি বিকল্প একটা ইনকাম সোর্স যদি আমাদের তৈরি করা থাকে, তাহলে লাইফটা একটু ইজিলি মেইনটেইন করা পসিবল হয় এবং একটা বেটার ফিউচার আশা করা যায়। সো এই প্যাসিভ ইনকাম এমন একটা ইনকাম হতে পারে যেটা সময়ের সাথে আপনার যে আ অর্জিত টাকা সেটা কিন্তু ইনফ্লেশন এর কারণে কমে যায়। এবং সেটা আটকাতে পারলে বা সেটা থেকে যদি আরো বেশি রিটার্ন আমরা আনতে পারি তাহলেই আপনার সম্পদটা ধীরে বৃদ্ধি পাবে। এবং এই জিনিসগুলো আপনার যদি অ্যাচিভ করতে হয় তাহলে একটা সিস্টেম ভিত্তিক ইনভেস্টমেন্ট আপনার চালিয়ে যেতে হবে। আসুন সেটার বিস্তারিত আমরা আমাদের আজকের ভিডিওতে দেখব। ১ম যে মেথডটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে দ্য রেন্ট সিকার। বাংলায় যদি বলি বাড়ি ভাড়া। আমি বাংলায় বলছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন আপনার একটি ফ্ল্যাট আছে, আপনি সেটা বাড়ি ভাড়া দিয়েছেন এবং প্রতি মাসে আপনি নির্দিষ্ট একটা অঙ্ক বাড়ি ভাড়া বাবদ পাচ্ছেন। ঠিক একইভাবে শেয়ার বাজারে আপনি যখন ডিভিডেন্ড ইনকাম কেন্দ্রিক কোনো ইনভেস্টমেন্ট আপনি করবেন বা ইনভেস্ট করবেন, সেটা আপনার বাড়ি ভাড়ার মতোই কাজ করবে। অর্থাৎ ভালো কোম্পানিগুলো যেই লভ্যাংশ দিবে বছর শেষে, সেটা আপনার ডিভিডেন্ড হিসেবে আপনার অ্যাকাউন্টে জমা হবে। এরপর আমরা আলোচনা করব কিভাবে আপনি একজন সফল রেন্ট সিকার হবেন। অর্থাৎ আপনার প্যাসিভ ইনকাম হিসেবে বাড়ি ভাড়া টার্মটা কিভাবে এড করে নিতে পারেন যদিও আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন। প্রথমেই আপনার উচিত হবে ভালো ডিভিডেন্ড ইল্ড যে সমস্ত কোম্পানির আছে সেগুলোর একটা শর্ট লিস্ট তৈরি করা। দ্বিতীয়ত, সেই সমস্ত কোম্পানির মধ্যে 40 থেকে 60% এর মতো পে আউট যাদের আছে সেই রেশিও দেখে সেগুলোকে বের করা। এর মধ্যে অবশ্য একটা জিনিস মনে রাখতে হবে, যে সমস্ত কোম্পানিগুলো 60 অ্যাবভ পে আউট রেশিওতে আ তাদের ডিভিডেন্ডটা প্রদান করে অ্যাকচুয়ালি, সেই সমস্ত কোম্পানিগুলোকে আ খুব বেশি লং টার্ম এর জন্য রাখা যাবে না। বিকজ সে যদি তার ইনকামের প্রায় পুরোটাই ডিভিডেন্ড আকারে যদি দিয়ে দেয় তাহলে ভবিষ্যতে তার ব্যবসা যে গ্রো করবে সেইটা সে করতে চাচ্ছে না। বাট আ অথবা আ কোনো প্রবলেম যদি অ্যারাইজ হয় সেই ক্ষেত্রে সেটাকে সামাল দেওয়ার মতো তার যে ক্যাপিটাল সেটা হয়তোবা তার একটা পর্যায়ে নাও থাকতে পারে। সেক্ষেত্রে বিজনেস হুমকির মুখে পড়তে পারে। তো এই বিষয়টাকে আপনারা মাথায় রাখবেন এবং সঠিক সময়ে এন্ট্রি অর্থাৎ ডিভিডেন্ড ঘোষণার অন্তত ৩-৪ মাস আগে শেয়ার কেনা। আমার ১৬ বছরের অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি যে মোটামুটি ডিভিডেন্ড ডিক্লারেশন এর কিছুটা আগে যদি আপনি এন্ট্রি দেন, ভালো কোম্পানি মৌলভিত্তিক যে কোম্পানিগুলো আছে, সেগুলোর কিছুটা প্রাইস কারেকশন এমনিতেই হয়ে থাকে বিকজ মানুষের মধ্যে একটা আনসার্টেনিটি কাজ করে।
যে ডিভিডেন্ড কেমন আসবে, ইপিএস কেমন আসবে। বাট একটা বিষয় মোটামুটি প্রুভেন বলা যায় যে যে সমস্ত কোম্পানিগুলো বিগত 3 বছর বা 5 বছর ধরে ভালো একটা ডিভিডেন্ড প্রতি বছর দিয়ে আসছে, সেই সমস্ত কোম্পানিগুলোতে সাধারণত এই ধরনের প্রবলেম গুলো থাকে না। তো আমরা প্রথম যে মেথড সেটা নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা দ্বিতীয় যে মেথডটি নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে হাইব্রিড একটা মেথড। অর্থাৎ আপনি এখানে একই সঙ্গে ডিভিডেন্ড ইনকাম এবং গ্রোথ স্টক অর্থাৎ ইকুইটি গেইন, এই দুইটা মেথড একসঙ্গে অ্যাপ্লাই করবেন, যার মাধ্যমে একটু আগে যে প্রথম মেথডের কথা বললাম সেই মেথডের মাধ্যমে অর্থাৎ ডিভিডেন্ড গেইনের মাধ্যমে আপনি বছরে একটা ফিক্সড ডিভিডেন্ড ইনকাম হতে থাকবে, যেটা কিনা মার্কেটে যতই আপস এন্ড ডাউন হোক না কেন আপনার এই ইনকামটা ফিক্সড থাকবে, অর্থাৎ একটা নির্দিষ্ট থাকবে। ঠিক একই সঙ্গে ভালো গ্রোথ কোম্পানিগুলোকে যদি আপনি বাছাই করতে পারেন, সেইখান থেকেও বড় একটা ইকুইটি গেইন হতে পারে। আমরা তো ডিভিডেন্ড ইনকামের ব্যাপারে কিভাবে সেগুলো সিলেক্ট করতে হয় সেটা জেনে গিয়েছি অলরেডি। এখন আমরা চিনবো যে গ্রোথ স্টক কোনগুলো, কিভাবে সেগুলোকে আইডেন্টিফাই করতে হয়। প্রথম হচ্ছে যে গ্রোথ স্টক গুলোর অবশ্যই ইপিএস ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে। তা বিজনেসের এক্সপেনশন, সেলস বাড়ার সাথে সাথে অন্যান্য ফিনান্সিয়াল যে কস্টিং সেগুলো যদি মোটামুটি স্টেডি থাকে, তাহলে তার ইপিএস ইয়ার টু ইয়ার বাড়তে থাকবে। সো সো আপনারা সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে টেকনিক্যাল টুলস অ্যাপ্লাই করে সব থেকে বেশি সহজ হচ্ছে আপনি যদি গোল্ডেন ক্রস বের করতে পারেন, অর্থাৎ ইএমএ 50 যখন ইএমএ 200 কে ক্রস করে সেটাকে গোল্ডেন ক্রস বলে। এই ধরনের ক্রসিং এ যেই ধরনের স্টক গুলো আছে সেইগুলোর একটা শর্ট লিস্ট করে আরো বেশি ডিটেইল টেকনিক্যাল অ্যানালিসিস করে আহ, আপনি সেগুলোকে বাছাই করতে পারেন। এটা একটা টুলস। তৃতীয় যেটা হচ্ছে সেক্টর রোটেশন। আপনারা হয়তো বা জেনে থাকবেন যে স্মার্ট মানি যেই দিকে মুভ করে সেইটার একটা ভালো গ্রোথ হয়। আপনার ইকোনমি যেই দিকে ভালো করে অথবা সেই ইন্ডাস্ট্রি গুলো ভালো করে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে বর্তমানে আহ, বৈশ্বিক একটা আহ, যুদ্ধাবস্থা কয়েকটা দেশকে কেন্দ্র করে চলছে এবং বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গিয়েছিল, সেটা আবার ক্রমান্বয়ে কমে আসছে। তথাপি অলরেডি যে শকটা দুনিয়াব্যাপী লেগেছে ওয়েল ক্রাইসিসের কারণে এবং অন্যান্য জ্বালানির কারণে, সেটার কারণে কিন্তু বেশ কিছু ইন্ডাস্ট্রি আপনার আহ, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু ইন্ডাস্ট্রি এইটাতে আরো লাভবান হবে। তো আমরা যদি দেখি যে এই ইন্ডাস্ট্রি গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার তার মধ্যে অন্যতম হচ্ছে ধরেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টক গুলো হতে পারে, যারা কিনা র ম্যাটেরিয়াল এনে, অথবা আমি যদি আরেকটু সহজ করে বলি যে সরাসরি ইফেক্টেড হবে সিমেন্ট এবং টেক্সটাইল। কারণ ওয়ার্ল্ড ওয়াইড যদি রেসিশন হয় সেই ক্ষেত্রে মানুষের ক্রয় ক্ষমতা কমে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু আরএমজি এক্সপোর্টার, আমাদের সেটা চাহিদা কমে গেলে এখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। ঠিক একইভাবে সিমেন্ট তৈরির যে ক্লিংকার যদি যুদ্ধ দীর্ঘায়ী আরো দীর্ঘস্থায়ী হয়, তাহলে এই ক্লিংকারের যে ট্রান্সপোর্টেশন কস্ট অর্থাৎ ইম্পোর্ট কস্ট, যেটা যেগুলো বড় বড় আপনার জাহাজের মাধ্যমে আনতে হয়, সেই কস্টিং বেড়ে যাওয়ার কারণে কি হবে, প্রাইস বৃদ্ধি পাবে এবং প্রাইস বৃদ্ধি পেলে সাধারণত কনস্ট্রাকশন কাজগুলো কমে আসে। তো এই দুইটা সেক্টরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। পজিটিভ ইম্প্যাক্ট কি পড়তে পারে কোন সেক্টর গুলোতে, যেমন ধরেন ইনফ্লেশন যদি বেড়ে যায়, ইকোনমি যদি ভালো না করে, তাহলে সেই ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য ইন্টারেস্ট রেট, তাহলে ব্যাংক ফাইন্যান্স এই ধরনের কোম্পানিগুলো তখন আর্নিংটা বেড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো আপনারা কিন্তু গ্রোথ স্টক কিভাবে বের করতে হয় সেটা জানলেন, সেক্টর রোটেশন কিভাবে অনুসরণ করে আপনি স্পেসিফিক সেক্টর এবং সেই সঙ্গে স্টকও বের করতে পারবেন সেটার একটা ধারণা দেওয়া।
তৃতীয় যে মেথডটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে স্মার্ট ইনভেস্টর, অর্থাৎ প্রাপ্ত ডিভিডেন্ড পুনরায় বিনিয়োগ করা। এই ক্ষেত্রে আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি যে এখনকার বাজারের ফান্ডামেন্টালি যাদের ডিভিডেন্ড yield অনেক বেশি, সেই সমস্ত কোম্পানিগুলোর উপর একটা আহ, বলতে পারেন যে একটা অ্যানালাইসিস আমি চালিয়েছি, এবং সেই অ্যানালাইসিস এর মাধ্যমে আমি দেখেছি যে মাত্র 15 থেকে 17 কোটি টাকা, 2026 সালের এই সময় যদি কেউ ইনভেস্ট করে তাহলে বছরে সে 1 কোটি টাকার উপরে ইনকাম করতে পারবে, এবং সেই টাকাটা যখন আফটার ট্যাক্স কাউন্ট করা হবে সেটাও 1 কোটি টাকার উপরে থাকার সম্ভাবনাটা খুব বেশি। অর্থাৎ 15 থেকে 17 কোটি টাকা ইনভেস্টমেন্টে আপনি যদি বছরে 1 কোটি টাকা করে ইনকাম করতে পারেন, এবং সেইটা যদি পুনরায় রিইনভেস্ট করেন ওই সমস্ত ডিভিডেন্ড yield যে সমস্ত কোম্পানিতে বেশি, সেই কোম্পানিগুলোতে পুনরায় ইনভেস্টমেন্টের মাধ্যমে, তাহলে উইদিন 10 ইয়ার্স এর মধ্যে আপনি কিন্তু 10 কোটি টাকা এক্সট্রা ইনকাম করলেন, এবং সেই সঙ্গে রিইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার শেয়ার সংখ্যা বৃদ্ধির কারণে দেখা যাবে যে ওই 15 থেকে 17 কোটি টাকা ইনকাম হতো সেটা বৃদ্ধি পেয়ে আস্তে আস্তে 2 কোটি টাকায় রূপ লাভ করেছে। এবং এই যে ইনক্রিজ বা ইনক্রিমেন্ট, এইটাকে আপনি বলতে পারেন, বা আমরা এটাকে বলেছি স্নোবল এফেক্ট। অর্থাৎ একটা ছোট তুষারের বা বরফের বল পাহাড় থেকে যদি ছেড়ে দেওয়া হয়, সেটা যদি এভাবে ক্রমান্বয়ে নামতে 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 আস্তে আস্তে অনেক বড় একটা তুষার খণ্ড বা বরফের খণ্ডের আকৃতিতে রূপ লাভ করবে, আপনার ইনভেস্টমেন্ট সময়ের সাথে সাথে বড় হতে হতে অনেক বড় একটা অ্যামাউন্টে পরিণত হয়। এবং এই টোটাল জিনিসটাই হচ্ছে কম্পাউন্ডিং এর মাধ্যমে। তো আশা করি আপনারা কম্পাউন্ডিং এর শক্তি এবং স্নোবল এফেক্টটা সময়ের সাথে সাথে কত দ্রুত বৃদ্ধি পায় সেটা বুঝতে পেরেছেন, এবং এই তিনটা মেথডের মাধ্যমে অ্যাকচুয়ালি ভালো প্যাসিভ ইনকাম করা সম্ভব। তো কম্পাউন্ডিং শুরু করার জন্য আপনার ড্রিপ মেথড সফলভাবে বাস্তবায়ন করতে হলে আমরা সাজেস্ট করি যে একটি ডিসিপ্লিনড ওয়েতে আপনি কাজ করেন, আপনি যেই মেথডই সিলেক্ট করেন না কেন। অর্থাৎ রেন্ট সেক্টর, বাড়ি ভাড়ার মতো করে, অথবা আপনি হাইব্রিড, অর্থাৎ কিছু লভ্যাংশ এবং কিছু গ্রোথ স্টককে কম্বাইন করে, অথবা আপনি শুধুমাত্র ডিভিডেন্ড ইনকাম এবং ইনভেস্ট করতে যাবেন একটা নির্দিষ্ট সময়ের পরে, ভালো একটা অ্যাসেট আপনার তৈরি হবে। এই তিনটা পদ্ধতির যে কোনো একটা অবলম্বন করলে আশা করা যায় আপনি ওভার টাইম খুব ভালো একটা অ্যাসেট দাঁড় করাতে পারবেন। তো আজই আপনার যাত্রা শুরু হোক। বিনিয়োগে সফল হওয়া একটা শিল্প, আর আমি গত 16 বছরের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি ফলো আপে রেখে সেটার কারেকশন করার মাধ্যমে কিছু ব্যাপার বা কিছু কোর্স এমন ভাবে ডিজাইন করেছি যার মাধ্যমে আমি আপনাকে সেই শিল্পী হিসেবে গড়তে সহায়ক ভূমিকা পালন করব বলে আমি আশা রাখি। আমাদের সেই কোর্সের ব্যাপারে বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই মনে রাখবেন, শেয়ার মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের পূর্বে নিজস্ব অ্যানালাইসিস এবং অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে তারপর ইনভেস্ট করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।